ভাইয়ের সমর্থনে এই জনসভাকে তারা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাবো দীর্ঘক্ষণ ধরে যারা এখানে উপস্থিত আছেন, অর্থাৎ দর্শক বন্ধু যারা আছেন, তাদের মূল্যবান সময় দিয়ে এই জনসভাকে আপনারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব এবং ব্লক কমিটির যে সমস্ত নেতৃত্বরা এসেছেন। আরো ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধু সহ প্রশাসনের বন্ধুদেরকে। দেখুন, সময় স্বল্প, আগামী মাসের 20 তারিখে ইলেকশন আসছে। নির্বাচনটা কি আসছে? আপনার পঞ্চায়েতকে জিতবে সেটা নয়, সমিতি কাদের দায়িত্ব থাকবে সেটা নয়, দেশ পরিচালনা করবেন 543 জনের মধ্যে থেকে একজনকে আমরা তাকে নির্বাচন করে আমরা এই শ্রীরামপুর লোকসভার মধ্য থেকে আমরা পাঠাতে পারবো। তার নির্বাচন, অর্থাৎ যে পার্লামেন্টে 543 জন মিলে আইন তৈরি করবেন, যে আইনটা জনগণের পক্ষে হবে, যে আইনটা কৃষকের পক্ষে হবে, যে আইন জনবিরোধী হবে তার বিরোধিতা করবে, এমন এক লক্ষ্যে আমরা এই 16 লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে এমন ভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে, আমরা বিগত 3 বার যেভাবে মুখ থুবড়ে পড়লাম, যাকে পার্লামেন্টে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, আমাদের রুজি রুটির কথা আমরা নিয়ে নেবার, আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয়, দিনের শেষে আমরা নাগরিক, আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই, তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, আমি অপদার্থ বলছি, এই শব্দ প্রয়োগ করতে আমাকে একবারে দ্বিধাগ্রস্ত হচ্ছি না, কারণ যে অপদার্থটাকে আমরা 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের কথা বলা তো দূরের কথা, উপরাষ্ট্রপতিকে গিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত। অবশ্যই প্রত্যেকটা মানুষের রাইট আছে, সমালোচনা করতে পারে, কিন্তু সমালোচনার একটা স্তর হওয়া দরকার। তাকে আমরা ওখানে মিমিক্রি করতে পাঠাইনি, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছিলাম। এই যে মাঠে আছেন, মাঠের রাইট সাইডে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে, এটা ডেভেলপমেন্টের জন্য, হেলথের ডেভেলপমেন্টের জন্য, এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেভাবে ডেভেলপমেন্ট করা যায়, এখানকার নাগরিকের যাতে রুজি রুটি বৃদ্ধি হয়, তার জন্য পার্লামেন্টে পাঠিয়েছি। আর অপদার্থ সেখানে করে সে গিয়ে মিমিক্রি করছে। তাই সময় এসেছে, আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন না প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাইয়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন, আপনারা ডিসাইড করুন। কদিন আগে একটা ভয়েস লিক হয়েছিল, দেখেছিলেন? ভয়েসের সত্যতা আমিও জানিনি, কিন্তু ওখানে যেন শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল, একটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে। আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন, আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম। অর্থাৎ একজন এমএলএ, বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন, বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন। তবে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন? আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে, বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট, তাদের বলছি একটু দেখুন, কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে
আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু। আর আপনারা যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেছিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। লাভটা কি হবে? এমপির কাজটা কি? শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া? এই এমপি কে চ্যালেঞ্জ করে বলছি, যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হয়েছেন, তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে, তারা শুনছেন। তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই, বিধানসভায় তো বিধানসভা টিভি নাই, সংযুক্ত মোর্চা তথা আইএসএম এর একটা বিধায়ক বাকি 43টার উপরে কিভাবে কথা বলে, বাকি 293টার উপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে ভাঙড়বাসীর চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে করে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো। আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সিএ এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সিএ এর আইন পাস হয়েছিল, পার্লামেন্টে এখানকার যিনি বিদায়ী এমপি, তিনি কিনার নামটা কি ভুলে যাচ্ছিল, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান? কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারণ? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি। তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল, তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি, এই কল্যাণ বাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি, কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সিএ এর বিপক্ষে গিয়েছে না সিএ এর পক্ষে গিয়েছে, তার জবাব তো কল্যাণ বাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোটদান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সিএ এর বিপক্ষে দেয়নি, সিএ এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে, কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখান। যখন পার্লামেন্টে সিএ এর বিল পাস হচ্ছিল, তখন তিনি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমেইনে নিয়ে আসুন। প্রশ্ন করবেন না আপনারা? হয়তো আপনাদের কেমন কিসের দেখানো হচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে, বিজেপি নাকি তোকে মেরে ফেলবে। দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে 14 থেকে 16% মুসলিম আছে, বাকি তাহলে 84 থেকে 86% কে এই 14% ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন। এখন বাজারে গিয়ে এই বর্গেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তকবীর আল্লাহু আকবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 আগে তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম? এলআইসি ওই 1956 দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56 দিকে, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে
এখন এলআইসির প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, এটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। এলআইসির 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে। ক্ষতিগ্রস্ত কাদের করছে? মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যে দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024 এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ফেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ করা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে। এটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের উপরে, আমার আদিবাসী ভাইদের উপরে, আমার পিছিয়ে বর্গের ভাইদের উপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেই জন্য আমার জবাব দিবার সময় এসেছে। এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে। এক্সপায়ার ফুল যদি বেশি দিনে বাড়িতে রাখা হয়, সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে। ওই পোকা যদি আমাদের শরীরে আসে, আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকে আপনার সাড়ে গাদায় ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন। খাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা? দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। এসে কি দেখলাম? অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করত, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি, তার অবস্থা কোথায়? ক্রমশ তলানিতে যাচ্ছে। যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছে, তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে। আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো। বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে। কে বলছে? একটা সময় ছিল সিপিএম এর টাকাই নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম, বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম। এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে। তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি, আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। 34 বছর আপনারা শাসন করেছেন, একটু তো লাইন ঘাট আছে নিশ্চয়ই আপনাদের। একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে। এত টাকা রাখবো কোথায়? সবাই বলছে টাকা দিচ্ছে, রাখার তো জায়গা রাখতে হবে ভাই। শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে, মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে। আমার প্রশ্ন, একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার। এটা পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে না, আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে? সমিতির নির্বাচন হচ্ছে না, সমিতির সভাপতি কে হবে? এটা দেশের নির্বাচন হচ্ছে। পার্লামেন্টে নাগরিকদেরকে কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে।
আজ এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে 294টার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে, যদি আজকে জোট করে আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই। ওরা ভয় পেয়েছে, সেই জন্য কি জোট হবে না। আরে ভাই, পিছনে আস্তে 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 দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই? আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত 7টা, তাও বলেনি। আপনাদের বলে রাখছি, আপনাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, 2021 নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। দেখুন না, আমাদের যেটা সিট ছিল, আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম, আমাদের ভাগেশ বেগমরা সিটটা পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি, রানাঘাটের একটা সিটে আইএসএফ এর পক্ষে পড়েছিল, সেখানেও ঘোষ দেওয়া হয়েছে। নদিয়া চোপড়াতে সেখানেও ঘোষ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য। আমি আপনাদের বলে রাখি, সে খবর তো আমাদের কাছে এসেছিল। আমরা যদি 3টেতেও রাজি হয়ে যেতাম, ওখানে কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে, কোনো জায়গায় সিপিআই কে দিয়ে, কোনো জায়গায় আরএসপি কে দিয়ে আমাদেরকে ঘোষ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি, আমাদের কণ্ঠ যাতে, যে কণ্ঠতে কোনো টিউনিং নাই, যদি না যেতে না পারে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তার উদাহরণ তো বেগমগাতে ভাই, আমরা প্রার্থী দিয়েছিলাম, আগে আমাদের পড়েছিল, তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু দুঃখের বিষয়, সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলে সিটের ভাগাভাগি হয়েছিল। তার জবাব আপনারা দেবেন, আমি নতুন করে দেওয়ার দরকার নেই। কিন্তু কি হয়েছিল, আমরা দিগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল। ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন? জেনে রাখা দরকার, 2200 সম্ভবত ভোট পেয়েছিল। কিন্তু পারসেপশন কি করলো, যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে, সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল? চলে গেল। আমরা প্রায় 67,000 ভোট পেয়েছিলাম। যদি ঠিকভাবে লড়াই হতো, ঐক্যবদ্ধভাবে লড়াই হতো, বেগঙ্গা সিটটাও আমরা ভাগ করতে পারতাম। দুঃখের বিষয়, এই জায়গায় দাঁড়িয়েও হচ্ছে। আমি একটা কথা বলে যাচ্ছি, অনেকের রাগ হতে পারে, কিছু করার নাই, আমার বলতে বাধ্য হচ্ছি। একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে কানাচে, যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন, লিডার গোছের আছেন, যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন, যারা লিডার আছে, একটু তাদের প্রতি ফলো রাখবেন। সকালবেলা পর্যন্ত, সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে, সবাই নয়, এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে। সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে, সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে, কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ আরএসএস হয়ে যাচ্ছে। এগুলোকে আপনারা সাবধানে থাকবেন, সাবধানে আপনারা থাকবেন। কেন জোটটা হলো না? দেখছি কি মনীষার পরে মানুষ, পীরের ঘরের ছেলে, এ আর কি বলতে, একটা জিতে গেছে এরকম একটা ভাব। তারাই প্রচার করছিল ভিতর থেকে, ও কদিন উইকেটটা থাকবে, তৃণমূলে চলে যাবে। কিন্তু যতদিন যাচ্ছে, আপনাদের ভরসা, দোয়া, আশীর্বাদে, আমার আদিবাসী মায়ের দোয়াতে, আশীর্বাদে, আমার হিন্দু মায়ের দোয়া, আশীর্বাদে, যে মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে, যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি, সেই দিয়ে কর্মচারীদের দোয়া, আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে। বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে। শুধু ভয় পাচ্ছে, এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ? কারণ কি বলুন তো, যদি অত্যাচার হয়, তারা অপেক্ষায় আছে। আপনাদের বলি, পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান, আমি আপনাদের বলছি 2026-এর আগে জনসংখ্যা নিরিখে, অর্থাৎ মেম্বারের নিরিখে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই 100 বছরের দল, ওই 60 বছরের দল, 125 বছরের দলের কেউ ছাপিয়ে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলছি। শুধু অপেক্ষায় আছে, আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে, একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে। এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে, এই জন্য জোট করা যাবে না। সবাই ভেদ ধরছে। কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, এখন যদিও শত্রু নয়, এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে। অবশ্যই দুটো কি আমরা ধিক্কার জানাচ্ছি, কিন্তু ভোরপুরাশনে গেলে এই ধান করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে, এখানেও সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই?
আরে আপনি এরকম ভাবে আসুন না, ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো, তার সাথে আপনি রেসারেসি করছেন। আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ, ওরা খারাপ আপনি ভালো। সব পাখি মাছ কাটছে আর মাছ না ধস হচ্ছে। এখন আমাদের কাজ কি করতে হবে? নেট দিয়ে দিতে হবে। কি নেটটা? কি কুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে, নেটটাই হচ্ছে খাম। আইএসএ আপনি আমার ভোট নেবেন, আপনি আমার ভোট নেবেন, আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না। আমরা কাদেরকে প্রার্থী করিনি, আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি। আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক। কারণ কেন আমি দেখেছি, আমি তো বিধানসভার সদস্য প্রায় 2.5-3 বছর হতে চলেছে। আমি তো ভেতরে সব নাটকগুলো দেখি, দুঃখ লাগে আমাকে। জলনামী জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি, সেই নওশাদ সিদ্দিকীকে বলতে হচ্ছে। আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে, আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসিরা খেয়ে নিচ্ছে, তাও কেউ প্রতিবাদ করতে দেখলাম না। সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। অর্থাৎ পেছনে টিউনিং করা আছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি, আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের 20 তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না। আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলনামী জঙ্গলের অধিকার থেকে শুরু করে এসটি/এসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে ফুরফুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আটপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা, সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অবাক হয়ে যাবেন, ফুরফুরা শরীফের রেলের মানচিত্রে 3টে লাইন আছে, বাড়িপাড়া থেকে, তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে। কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না। আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয়, আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম। শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয়, আর একটা ধর্মস্থান আছে আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি। কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে 3 বার গিয়েছেন উনি, অর্থাৎ 15 বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন? জেনে রাখা আপনাদের দরকার। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, আর 3-25 75 কোটি। কিন্তু 75 কোটি টাকা আসেনি, কারণ ওই মমতা ব্যানার্জির মতো, ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নওশাদ সিদ্দিকীরা রাজনীতি করেনি। আপনাকে বলে রাখি, কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল, আমি ধরছি 70 কোটি। তাহলে 70 কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো, তাহলে শ্রীরামপুর মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো? একটু বলুন, আওয়াজ দেন। অসুবিধা হচ্ছে নাকি শুনতে? বলুন, শেষ করে দেবো। কত টাকা লুট হয়েছে, কাজ হয়েছে 70 কোটি দেখিয়ে দেবে, কিন্তু 30% 40% কোথায় গেছে? ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই, বাড়িটা কালীঘাটের পাশেই আছে, তো ওই কালীঘাটই বাড়ি আছে, ওখানে পৌঁছে গিয়েছে। এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান, এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, তখন আপনাদের